নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে আপনাদের সবাইকে আরও একবার আপনাদের গল্প পাঠক বন্ধু জানাই হার্দিক অভ্যর্থনা। বেঙ্গলি স্টোরি স্টেশনে আপনারা শুনছেন শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের উপন্যাস আমাজনের অরণ্যে। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। তবে দ্বিতীয় পর্ব শুরু করার আগে একবার মনে করিয়ে দিই, আপনারা প্রথম পর্বে কি শুনেছিলেন। মধ্য কলকাতার ছেলে টিটো বাড়িতে বসে বসে বোর হয়ে গিয়ে একদিন ঠিক করে ও বেরিয়ে পড়ে তার অ্যাডভেঞ্চার প্রিয় হিরণ মামার বাড়ির উদ্দেশ্যে। হিরণ মামার বাড়িতে পৌঁছে তার পরিচয় হয় বিখ্যাত অভিযাত্রী মিস্টার সা সিএমএল এর সাথে, আর জানতে পারে একটি ডায়েরির কথা যা লিখেছিলেন মিস্টার হেজেস। সেই ডায়েরি পড়ে হিরণ মামা ও টিটো ঠিক করে আমাজনের জঙ্গলে যাত্রা করার কথা ও সেই দুর্ধর্ষ জাতি জিভারোর সম্মুখীন হওয়ার কথা যারা সানসা বানায়। পরের দিনই মিস্টার সিএমএল এর সাথে ওরা দুজন বেরিয়ে পড়ে। গুইয়াকিল বন্দরে যাওয়ার পর ওদের পরিচয় হয় এক ধান্দাবাজ নাবিক ট্রাভেল্লোর সাথে, যে আমাজন নদীতে নিজের স্টিমার চালায়। সে ওদের প্যাসো স্যান্ডোর কাছাকাছি নামিয়ে দিয়ে চলে যায়, কিন্তু ওই জায়গা থেকেই টিটোকে অপহরণ করে আর এক হিংস্র দুর্ধর্ষ জাতি আসিমো। অসীম সাহসিকতার পরিচয় দিয়ে টিটো ওখান থেকে পালাতে সক্ষম হলেও আসিমো সর্দার ওর পিছু ধাওয়া করে। তারপর এক লতা জাতীয় গাছের কবলে পড়ে প্রাণ হারায় আসিমো সর্দার। এরপর শুনবেন এই কাহিনীর দ্বিতীয় পর্ব। কেমন লাগছে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন, কারণ আমরা প্রতি সপ্তাহে নিত্য নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই। চলুন শুনে নেওয়া যাক আমাজনের অরণ্যে দ্বিতীয় পর্ব। যেখানে খুশি টলতে টলতে হাঁটছি, আর মাঝে মাঝে গাছের গুঁড়িতে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছি। যখন পা বাড়াচ্ছি আগে ভালো করে দেখে নিচ্ছি সেই খাঁচা কলের মতো রাক্ষসে কেয়া গাছগুলো আছে কিনা। আকাশে দিনের আলো ফোটার ফলে বনের তলায় আঁধার কমে গেছে, কিন্তু যত দূর যাচ্ছি সেই মামদো চেহারার আসিমো ওঝার বীভৎস আর্তনাদ যেন কান থেকে মুছে যাচ্ছে না। সত্যি বলতে কি, আমার মনে ওই হতভাগ্য ওঝার অমন অসহায় মৃত্যুর জন্য কষ্টও কম হচ্ছে না। আহা, সেও তো আসলে আমার মতো একজন মানুষ। আমার মতোই সে সুখে হাসে, দুঃখে কষ্ট পায়। আমার মতো তারও কথা বলার ভাষা আছে। হ্যাঁ, সে একজন মানুষ ছাড়া কিছু নয়। এই যে আমি, এই শ্রীমান টিটো, যদি কলকাতায় না জন্মে আমাজনের এই জঙ্গলে জন্মাতুম, তাহলে কি আমি নিছক জানোয়ার হয়ে যেতাম? মোটেই তা মনে হয় না। লোকটার জন্য কষ্ট হতে লাগলো। এক এক দেশের এক এক রকম সমাজ, এক এক রকম রীতিনীতি। জঙ্গলের মানুষের রীতির সঙ্গে বাইরের মানুষের রীতিনীতি মিলবে কেন? আসলে আমার মতো মানুষের সঙ্গে ওরা যেমন মেলামেশার সুযোগ পায়নি, তাই ওরা যেমন আমাকে ভয় করে, আমিও ওদের তেমনই ভয় করি। এই সব ভেবে আমার মন দমে গেল। আমার কাছে একটা ছুরি রয়েছে, ইচ্ছে করলেই ওকে আমি বাঁচাতে পারতুম। ছি ছি, এভাবে ওকে অক্টোপাসের মতো রাক্ষসে হাতওয়ালা গাছটার ফাঁদে অসহায় হয়ে মরতে দেখেও পালিয়ে আসা উচিত হয়নি। আমি না সভ্য শিক্ষিত মানুষ? দুঃখে চোখে জল এসে গেল। কিন্তু আবার ভাবলুম, ওকে বাঁচালে কি ও আমাকে ছেড়ে কথা কইতো? ওরা যে অসভ্য। যাকে এখন নিজের প্রাণ বাঁচানোই সমস্যা। এই দুর্গম জঙ্গল, পায়ে পায়ে অজানা বিপদ, কতদিনে সভ্য মানুষের দেখা পাবো ঠিক নেই। হয়তো এখানেই কোনো জিভারোর বিষাক্ত তীর বা বর্ষার আঘাতে কিংবা
সাপ খোপ পোকামাকড় জন্তু জানোয়ারের হাতে যে কোনো সময় মারা পড়ব। কোথায় মৃত্যু ওঁত পেতে রয়েছে কে বলতে পারে। অরণ্যের মাথায় রোদ চড়া হচ্ছে টের পাচ্ছিলুম। ভয়ে দুর্ভাবনায় ক্লান্তিতে একসময় ভেঙে পড়লুম। ভাঙা গলায় মরিয়া হয়ে চেঁচিয়ে উঠলুম, হিরণ মামা, সিএমএল সাহেব! কোনো সাড়া এলো না। কেবল টোগো পাখির ঝাঁক কিচমিচ করে উঠল চুয়োর গাছের মাথায়। নায়কগ্রিল তার ঘন ঝাড়ে মুন্তি নামে লেজ ঝোলা সুন্দর পাখিটা চেঁচাতে চেঁচাতে লুকাবার চেষ্টা করল। আশেপাশে কোথাও বাঁদরের ডাক শোনা গেল। তারপর মনে হলো দূরে কোথাও যেন পুমার গর্জন শুনলাম। পুমা বাঘ জাতীয় জানোয়ার, প্রচণ্ড হিংস্র আর শক্তিমান। বড় বড় ঘোড়া কিংবা মোষ সে থাবার ঘায়ে কাবু করে পিঠে চাপিয়ে দিব্যি গাছে উঠতে পারে। থমকে দাঁড়ালুম। হাত পা অবশ হয়ে গেল। নিশ্চয়ই কোনো পুমা আমার গন্ধ টের পেয়ে জিভ বের করে দৌড়ে আসছে। হয়তো গাছের ডালে ডালে বাঁদরের মতো এগোচ্ছে। আচমকা ঝাঁপিয়ে পড়বে। এত ভয় হলো যে ছুরিটা পকেট থেকে বের করার মতো হাতে জোর পেলুম না। কিন্তু ছুরি দিয়েই বা কি করব। আবার পুমার গর্জন শোনা গেল, অনেকটা কাছে। তখন পাগলের মতো ডাইনের ঝোপে ঢুকে পড়লুম। সতর্ক চোখে চারদিক খুঁটিয়ে দেখতে লাগলুম। তারপর একটা কাঁটাওয়ালা গাছ দেখতে পেলুম। গাছগুলোকে বলে টিমাকো। কুইটো থেকে রওনা হওয়ার পর পথে আমাকে ট্রাভেলও চিনিয়ে দিয়েছিল। টিমাকো দেখতে আমাদের দেশের কদম গাছের মতো, কিন্তু আস্তে পিষ্টে 6-7 ইঞ্চি লম্বা সব কাঁটা রয়েছে। কাঁটা বাঁচিয়ে ওঠা যায়। শুনেছি টিমাকো গাছকে শুধু পুমা নয়, গেছো প্রাণী বাঁদর, হনুমান, কাঠবেড়ালি, রাক্ষসে গিরগিটি জাতীয় সেই গোসাপ পর্যন্ত প্রত্যেকেই ভয় করে। গাছটায় অনেক সাবধানে ওঠা গেল। প্রকাণ্ড গাছ, 200-250 ফুট উঁচু, কিন্তু ওটা খুব সহজ। জঙ্গলের মাথা ছাড়িয়ে যে ডালটা উপরে উঠেছে একেবারে সেখানে গিয়ে বসলুম। নিচে অনেকটা জায়গা চারিদিকে দেখা যাচ্ছিল, শুধু অরণ্য আর অরণ্য। কোথাও নীল রঙের পাহাড়, কোথাও কোনো মানুষ দেখা গেল না। পুমার ডাকটা এবার মিলিয়ে গেল। আরও কিছু পরে হঠাৎ এক জায়গায় কিছুটা দূরে ধোঁয়া দেখে চমকে উঠলুম। যেখানে ধোঁয়া সেখানে আগুন, আর আগুন থাকলেই মানুষ থাকবে। জানি না তারা কেমন মানুষ, কিন্তু এখন মানুষের জন্য আমার প্রাণ ছটফট করছে। গাছ থেকে নেমে সেদিকটা অনুমান করে হেঁটে চললুম। একবার ভয় হলো, ও আগুন দাবানল নয় তো? সিএমএল এর কাছে শুনেছি একবার জঙ্গলে দাবানলের মধ্যে পড়ে প্রায় পুড়ে মরতে মরতে বেঁচে যান। চারদিক থেকে আগুন ঘিরে ধরলে আর বাঁচার উপায় থাকে না। দাবানল কি থেকে হয় তা জানি। জঙ্গলের শুকনো গাছে ডালে ডালে অনবরত বাতাসের দোলায় ঘষা খেতে খেতে আগুন জ্বলে ওঠে, তারপর ছড়িয়ে পড়ে। চারদিকে আরও কিছুটা যাওয়ার পর নাকে পোড়া কাঠের গন্ধ এলো। তারপর জলের কলকল শব্দ শোনা গেল। আবার সাবধানে পা বাড়ালুম। তারপর দেখি আমি একটা ছোট্ট নদীর ধারে পৌঁছে গেছি। নদীটা কানায় কানায় ভরা, স্রোত বইছে প্রচণ্ড বেগে। জলের মধ্যে বড় বড় পাথর উঁচু হয়ে রয়েছে। আর এই দেশের নদীর যা রীতি, অজস্র গাছের গুঁড়ি ভেসে ভেসে যাচ্ছে। এসব নদীতে কুমির থাকে শুনেছি। হিংস্র সামুদ্রিক মাছ বারাকুদাও মাঝে মাঝে লোনা জল ছেড়ে এই মিঠে জলের স্বাদ নিতে আসে। আর থাকে জলচর অজগর, অর্থাৎ পাইথন। ভয়ঙ্কর জল বানর ওপাঙ্কার কথাও শোনা যায়। তেষ্টায় গলা শুকনো, ভয় উবে গেল জল দেখে। কি সুন্দর স্বচ্ছ জল, তলা অবধি দেখা যাচ্ছে। পায়ে শুয়ে দুহাতে আঁচলা ভরে জল খেলুম। মুখ, কাঁধ, হাত এবং পা ধুয়ে ফেললুম। খুব আরাম লাগলো। তারপর চুপচাপ বসে ভাবছি এবার কি করা যাবে। কাঠপোড়া গন্ধ নাকে আসছে তখনও। তার মানে আগুনটা নদীর এপারেই কোথাও কাছাকাছি রয়েছে। সেখানে নিশ্চয়ই অসভ্য রেড ইন্ডিয়ানদের কেউ
হয় জিভারও, নয়তো আশিমরা রয়েছে। ঘাবড়ে গেলুম, যদি ওরা আগের মতো আমাকে বেঁধে রাখে। সেই সময় হঠাৎ দেখি নদীতে আমার কাছ থেকে প্রায় হাত 10 দূরে একটা ক্যানো বা ছিপ নৌকো আর একজন বেঁটে লালচে চেহারা লোক তাতে বসে এক হাতে বর্ষা তাক করছে। না, আমার দিকে নয়, জলে। আমাকে সে দেখতে পায়নি, তার নজর মাছের দিকেই মনে হলো। ঝটপট ঝোপের আড়ালে সরে এলুম, লোকটাকে দেখতে থাকলুম। খালি গা, বুকে ঝুলছে একটা রঙিন পাথরের মালা। বুকে হাতে নীল রঙের উল্কির মতো কি ছবি আঁকা রয়েছে। তেমনি নাকের ওপর আর গালে আমাদের দেশের রসকলির মতো টানা টানা তিলক কিংবা কাটাকুটি সব সাদা রঙের চিহ্ন রয়েছে। মুখের দুধারে দুটো ঘোড়ার লেজের মতো লালচে বেনি ঝুলছে। বেনি দুটো সুতোর মতো লতা দিয়ে সুন্দরভাবে জড়ানো। কপালের ওপর চুলটা ছাঁটা, আমাদের দেশের পাহাড়ি মানুষ নাগাদের মতো। তার পরনে হাঁটু অবধি ডোরা কাটা পুরু তাঁতের ছোট্ট লুঙ্গি মতো কাপড়। হ্যাঁ, গলায় অবিকল বৈষ্ণবদের মতো তুলসী কাঠের মালা থাকে, তেমনি একটা মালা জড়ানো আঁটো হয়ে আছে। দেখে অমনি আমার বুকটা ছ্যাঁত করে উঠল। সিএমএলের কাছে জিভারতের ফটো দেখেছি। জিভারো, নির্ঘাত জিভারো। আমি এবার সত্যি জিভারতের দেখা পেয়ে গেছি। এরাই মুন্ডু কেটে কি কৌশলে খুদে কমলালেবুর মতো করে ফেলে। মমি মুন্ডু সানসা বানায়। পৃথিবীর সভ্য মানুষদের কাছে সানসা ভয়ঙ্কর জিনিস, এখনো বিজ্ঞানীদের কাছেও এক পরম বিস্ময়কর রহস্য। লোকটার বরাত, সত্যি একটা বড় সড়ো বোয়াল জাতীয় মাছ গেঁথে ফেললো দেখছি। ওর সঙ্গে আমাদের দেশের যে জেলেদের দেখেছি তার এক তিল তফাৎ খুঁজে তো পেলুম না। জিবাররাও যে মানুষ তাতে সন্দেহ কি। লোকটা মাছ গেঁথে কেনটা ঘুরিয়ে ভাঁটার দিকে চলল। আমি পাড়ে তাকে অনুসরণ করলুম। একটু পরেই দেখি সে নৌকা এক জায়গায় বাঁধল। লগি পুঁতে মাছটা নিয়ে লাফ দিল ডাঙায়। ঘাটে 4-5টি খুদে বাচ্চা আর 2টি মেয়ে দাঁড়িয়েছিল। তারা চাপা গলায় চেঁচিয়ে উঠল আনন্দে। লোকটাকে ঘিরে ধরে ওরা সবাই এগিয়ে যেতে লাগলো। সেদিকে তাকিয়ে দেখলুম আশিমদের মতো অবিকল একই গড়নের একটা মস্ত বড় ঘর, দরজাটাও ছোট্ট। এই বস্তিগুলোকে বলে পুয়েবলো। একটা পরিবার নিয়ে একটা হাসিয়েন্দা, অর্থাৎ এই রকম লম্বা ঘর। আমি যা থাকে বড়াতে ভেবে মরিয়া হয়ে দৌড়লুম। ওদের পিছন পিছন ঘরে ঢুকে পড়লুম। ঘরটা ধোঁয়ায় ভরা। আমি কিছু দেখার আগেই ওরা দেখে ফেলেছে আমাকে। সঙ্গে সঙ্গে যে যেখানে ছিল পাথরের মূর্তির মতো চুপ হয়ে গেছে। কতক্ষণ কেটে গেল জানি না। তারপর একটা নড়াচড়ার শব্দ উঠল। ফিস ফিস করে উঠল কোণের একটা বুড়ো। সে একটা উনুনের কাছে বসেছিল। উনুনে মস্ত হাঁড়িতে কি সেদ্ধ হচ্ছে। একটা কাঠের বারকোষে এক গাদা রাঙা আলুর মতো কি যেন শেকড় বাকড় রয়েছে। আমি হাঁটু দুমড়ে বসে পকেট থেকে ছুরি আর রুমালটা বের করলুম। ট্রাভেলের কাছ থেকে শেখা বিদ্যাটা পরখ করে দেখা যাক। রেড ইন্ডিয়ানরা উপহার পেলে নাকি খুব খুশি হয়। জিবারোরাও হতে পারে, কারণ আসলে তারাও তো আদিম ইন্ডিয়ান, তবে আরও অসভ্য। এই যা, ঘোড়ায় চাপতে জানে না অন্য সব রেড ইন্ডিয়ানদের জাতের মতো। বন্দুক পিস্তল ছুঁড়তেও শেখেনি। আর জিবারোরা মাথায় পালকের মুকুটও পড়ে না। মাচা থেকে বুড়ো উঠল। বুঝলুম এ নিশ্চয়ই ওদের মোড়ল বা কুড়াকা। দুহাতে এই সামান্য উপহার দুটো নিয়ে আমি মাথা ঝুঁকিয়ে বললুম, কুড়াকা কুড়াকা। মোড়ল আমার হাতের জিনিসগুলো তুলে নিল ছোঁ মেরে, যেন আমার হাতে ওর হাত ঠেকলে পুড়ে যাবে। তারপর সবাইকে দেখালো। প্রত্যেকের মুখে কোনো ভাবভঙ্গি নেই, যেন সব পাথরের মুখ। এবার বুড়োটা উঠে দাঁড়িয়ে বলল, হারি ফেলি। বুড়ো মোড়ল মাচায় ছুরি ও রুমালটা রেখে
নিচে হুমড়ি খেয়ে কি বের করতে ব্যস্ত হলো। বাচ্চাগুলো যেন ভয় পেয়ে গেছে, মেয়েদের আড়ালে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আমি ওদের দিকে তাকিয়ে হাসলুম, মুখের ভাবে বুঝিয়ে দিতে চাইলুম আমি তোমাদের বন্ধু, কিন্তু কেউ হাসল না। তারপর দেখি মোড়ল মাচার তলা থেকে একটা রাইফেল বের করলো। আমি তো রাইফেলটা দু হাঁটুর উপর রেখে সে ফের হাত বাড়িয়ে বের করলো একটা বুলেটের চওড়া বেল্ট। অনেকগুলো কার্তুজ সাজানো রয়েছে। কোথায় পেল ওরা? মোড়ল রাইফেল ও কার্তুজের মালা দেখিয়ে বলল, নুহা রিফিলি। রিফিলি বলতে রাইফেল বোঝাচ্ছে তা ঠিক। সে বারবার কথাটা বলে আর রাইফেলটা দেখায়। হায়, যদি বুদ্ধি করে ট্রাভেলোর কাছে কিচুয়া ভাষাটা শিখে নিতুম। কতক্ষণ এভাবে দুপক্ষ কথা বোঝানোর ব্যর্থ চেষ্টা করলুম। তারপর মরিয়া হয়ে হাত বাড়ালুম, অর্থাৎ রিফিলিটা আমাকে দাও। আশ্চর্য, দিল। কার্তুজের মালাটাও দিল। তারপর আমার হাত ধরে বাইরে নিয়ে গেল। ঘরের 10-12 জন ছেলে মেয়ে, বুড়ি জোয়ান সবাই পেছনে বেরোলো। মোড়ল এবার বেড়ার ধারে গিয়ে একটা চুয়োর গাছের দিকে ইশারা করলো। কিছু দেখতে পেলুম না, কিন্তু সে বারবার আমাকে খোঁচা দিয়ে দেখাতে লাগলো। অবশেষে দেখি গাছের ডালে ঘন ছায়ার মধ্যে, প্রায় অন্ধকারই বলা যায় ওখানটা, একটা লাল বেবুনের মতো বাঁদর বসে রয়েছে। আমাজন জঙ্গলে বাঁদরের মাংস খুব আনন্দে খায় শুনেছিলুম। রাইফেল ছুঁড়তে আমি ভালোই জানি। গুলি পুড়ে সেফটি ক্যাচ তুলে দূরত্বটা আন্দাজ করে নিলুম। লোকগুলো নিঃশ্বাস বন্ধ করে আমাকে লক্ষ্য করছে। বাঁদরটার একটা পাশ আমি দেখছি। সেফটি ক্যাচ তোলার ওইটুকু শব্দেই সে আমার দিকে ঘুরে দাঁত খিঁচল। তারপর অনবরত দাঁত খিঁচতে থাকলো। আমার হাসি পেলেও এরা কেউ হাসছে না। এরা কি পাথরের মানুষ যে হাসতে জানে না? মোড়ল আমার পাঁজরে খোঁচা মেরে ফিসফিস করে বলল, নুহা রিপিলি কাঁচা কাঁচা। ঘোড়ায় টান দিলুম। হাত কাঁপছিল। প্রচণ্ড আওয়াজে সচকিত হয়ে উঠল সকালের নিথর অরণ্য। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে গেল। বারুদের গন্ধে ধোঁয়ায় ভরে গেল জায়গাটা। ওই স্পেনীয় রাইফেলগুলো কীরকম বদ মেজাজ আমি জানি। সিএমএল বলেছিলেন আসার পথে, আয় আমার বরাত। গুলি লাগলো কই? বেগুনটা তড়াক করে ওপরের ডালে উঠে এবার ভীষণ মুখভঙ্গি করে দাঁত খিঁচিয়ে ধমকাতে শুরু করলো। মোড়ল বলল, কাঁচা কাঁচা। বুঝলুম কাঁচা মানে গুলি ছোঁড়ো, টাকাচা মানে নিশ্চয়ই আবার গুলি ছোঁড়ো। এবার আমার বরাত ফিরল। বেবুনটা গুলি খেয়ে একটু পরে বড় পাথরের মতো ঝুপ করে বেড়ার ওপর পড়ল। তারপরই দেখি সে রক্তমাখা শরীরে হাঁচড় পাঁচড় করে এগিয়ে আসছে। এবার সবাই বলে উঠল, হে অতিথি বন্ধু, আবার গুলি করো। আর একটা গুলিতে বেগুনটা স্তব্ধ হয়ে গেল। সবাই তখন ঝাঁপিয়ে পড়ে ওটাকে টানতে টানতে ফাঁকা উঠোনের মধ্যে নিয়ে এলো। সেই বুড়ো অর্থাৎ মোড়ল একটা কাঠের গুঁড়ি এনে নিজেই বসলো গম্ভীর মুখে। অদ্ভুত অতিথি সেবা তো। আমি দাঁড়িয়ে রইলুম, দেখেও বসতে বলল না। উঠোনে রোদ আছে, ছায়াও পড়েছে একদিকে। ছায়ায় হাত পা ছড়িয়ে বসলুম। মোড়ল আমার ছুরিটা দলের লোকদের দিতেই ওরা বেগুনটার ছাল ছাড়াতে লাগলো। অপূর্ব দক্ষতায় ছাল ছাড়ানো দেখে ওদের অসভ্য মনে হচ্ছিল না। এই সময় হঠাৎ দেখি একটি বছর 12-14 বয়সের মেয়ে হাসি মুখে আমার দিকে একটা মাটির পাত্রে কি নিয়ে আসছে। তাতে ভাব উঠছে। তাহলে হাসতে এরা জানে। মন আনন্দে নেচে উঠল। আমি পাত্রটা নিয়ে নিলাম। নুহা মানে তাহলে বন্ধু, সম্ভবত অতিথি বন্ধু। ততক্ষণে বুঝতে পেরেছি এরা কেন আমাকে বন্ধু হিসেবে নিয়েছে। ওই রাইফেলের শক্তি তারা কোনোভাবে টের পেয়েছে, তাই রাইফেলটা যেভাবে হোক হাতে পেয়ে গুলি ছোঁড়া শিখতে চায়। রাইফেলটার উদ্দেশ্যে মনে মনে প্রণাম জানালুম। ওটাই আমার প্রাণ বাঁচিয়েছে, মান বাড়িয়ে দিয়েছে।
কিন্তু ওর হাতের পাত্রে ভাপোটা বস্তুটি কি কে জানে। হাত থেকে নিয়ে শুঁকে দেখি গন্ধটা বেশ মিঠে, ঘন কাত মতো কি সেদ্ধ রয়েছে। মেয়েটি হাসি মুখে তাকিয়ে রইল। আমি চুমুক দিলাম। বাহ, বেশ সুন্দর স্বাদ তো, ভালো লাগছে। তাই ইশারায় বোঝাতেই ও খুশি হয়ে গেল। বুঝতে পারলাম খাবারটা কি। হ্যাঁ, এই খাবারটার নাম তাহলে চিকা। মহানন্দে এবং খিদের চোটে চিকাটা গিলে ফেললুম। ইশারায় জল চাইলুম। ও বুঝতে পারল। বাঁশের চোঙায় জল আনলো এক দৌড়ে। খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে ওদের মাংস কাটা দেখতে থাকলুম। একটু পরে মোড়ল আমার কাছে এলো। এসে রাইফেল আর বুলেটের মালাটা তেমনি ছোঁ মেরে কেড়ে নিল, যেন এতক্ষণ উত্তেজনার আনন্দে ওটার কথা ভুলেই গিয়েছিল। ওর দু চোখে সন্দেহ টের পাচ্ছিলুম। বিশ্বাস করতে পারছে না যেন। সে তো ঠিকই, এই অরণ্যবাসী সরল মানুষগুলোকে তো চিরদিন সভ্য মানুষেরা ঠকিয়ে আসছে। সভ্যদের অত্যাচারেই তো ওরা কোণঠাসা হয়ে গভীর জঙ্গলে লুকিয়ে পড়েছে দিনে দিনে। ওদের অপরাধ, ওরা সোনা হিরে মণিমুক্তোর খবর রাখে, কিন্তু মূল্য বোঝে না। দেবতা ওয়াকিনী কিংবা ইয়াগুঞ্চির কোনো রহস্য ভেবে তা কুড়িয়ে এনে সসম্মানে লুকিয়ে রাখে ও পাহারা দেয়। আমি আরো জানি, সরল রেড ইন্ডিয়ানদের বশ করা নাকি খুব সোজা। কিছু উপহার পেলেই ওরা খুশি। আয়না, চিরুনি, কাপড় চোপড়, ছুরি, কাঁচি দিয়ে ওদের জয় করা যায়। ওরা যুগ যুগ ধরে দেখেছে ওই আগুন ওগড়ানো মারাত্মক জিনিসগুলো কি কাজে লাগে। সারা ব্রাজিল, এমনকি দক্ষিণ আমেরিকার যেখানে যত রেড ইন্ডিয়ান আছে, সবার হাতে তাই আজকাল রাইফেল, বন্দুক, পিস্তল, এমনকি টমিগান, মেশিন গানও দেখা যায়। অবশ্য জিভারোরা এখনো সভ্য মানুষের সংস্পর্শে তেমন আসেনি, এড়িয়ে থাকে এরা। কিন্তু রাইফেল, বন্দুক, পিস্তলের ব্যাপারটা নিশ্চয়ই দেখেছে এবং জেনেছে। এখন কথা হচ্ছে, এই অস্ত্রটা এরা পেল কোথায়? নাকি কোনো বিদেশি সভ্য মানুষকে আচমকা আক্রমণ করে এটা বাগিয়ে নিয়েছিল? প্রশ্নটা বুড়োকে ইশারায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলুম। অনেক চেষ্টার পর ও বুঝেছে মনে হলো। তারপর উঠে বলল, চিকের চিক, চিকের চিক। মাংস ছেড়ে দুজন আমার চেয়ে বয়সে কিছু বড় যুবক উঠে এলো। তাদের হাতে দুটো বর্ষা এনে দিল একটা মেয়ে। আর বুড়ো মোড়ল রাইফেলটা এক হাতে নিয়ে বুলেটের মালাটা কাঁধে ঝুলিয়ে অস্পষ্ট কি একটা কথা বলতেই আরেকজন ওকে একটা ধনুকের মতো জিনিস এনে দিল। মনে পড়ল, প্রাভেল্য জিভারোদের এক ধরনের দেশি বন্দুকের কথা বলেছিল বটে। ইংরেজিতে যাকে বলে ব্লোগান, ওটা ধনুকই বটে। তবে একটা চোঙা থেকে কি কৌশলে মারাত্মক নাটেমা বিষে মাখানো তীর ছোঁড়া যায় প্রচণ্ড বেগে। আমরা চারজনে চলতে শুরু করলুম। ঘাটে গিয়ে ওরা ঝোপ থেকে দুটো ক্যানো বা ছিপ নৌকো বের করে জলে নামালো। আমরা দুজন করে বসলুম তাতে। বুড়ো আর আমি এক নৌকায়, ক্যানো উজানে চলল। অনেকটা পথ যাবার পর ওপারে গিয়ে আমরা নামলুম। ক্যানো দুটো ঝোপে ঢুকিয়ে রেখে বুড়ো ইশারায় তার পিছনে যেতে বলল। এত গভীর দুর্দম জঙ্গলের কথা কল্পনা করা যায় না। কি অন্ধকার আর স্যাঁতস্যাঁতে হয়ে আছে ভিতরটা। লক্ষ বছর ধরে হয়তো আলো পায়নি। সঙ্গী যুবক দুজন কোমরের খাপ থেকে ভোজালির মতো পাথরের দা বের করে সামনের ডাল, লতা, পাতা কেটে পথ সাফ করতে থাকলো। পাথরের দা, তা পরে লক্ষ্য করেছিলুম। আশ্চর্য, এরা লোহার ব্যবহার এখনো জানে না। এরা সেই প্রস্তর যুগের মানুষ হয়ে আছে। বর্ষাগুলো যে পাথরের, তাও পরে দেখেছিল। এক জায়গায় এসে আমি শিউরে উঠলুম। সেই রাক্ষস একটা গাছ টুকরো হয়ে কাটা পড়ে রয়েছে, মূল শুদ্ধ টাটকা কাটা হয়েছে, আর তার মধ্যে একটা মানুষের রক্তাক্ত দেহ কিসে খুবলে খেয়েছে। খাকি প্যান্ট শার্ট পরনে রয়েছে। চমকে উঠলুম, এ যে একজন সাদা চামড়ার সভ্য মানুষ। 1000 বছর ধরে এই মাটি
এক ফোঁটাও রোদ্দুর পাইনি। অন্ধকারের মতো গাঢ় ছায়া এখানে থক থক করছে। এই দুঃসাহসী সাদা চামড়ার মানুষটিকে তাই সাবধান হওয়ার জন্য দোষ দেওয়া যায় না। সাবধান হয়েও তো উপায় নেই কারো। কোথায় পা ফেলছি দেখতে পেলে তো কথা। কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে চোখের দৃষ্টি আরো একটু পরিষ্কার হলো। হতভাগ্য লোকটি কেন এখানে এসেছিল? সুদূর সভ্য পৃথিবীতে এখনো ওর আত্মীয় স্বজন কেউ জানে না যে আমাজনের নিষ্ঠুর অরণ্যে রাক্ষসে কেয়া গাছের একটি থাবায় ওকে পিষে আর রক্ত শুষে মেরে ফেলেছে। খুব দুঃখ হতে থাকলো, কিন্তু আর কিছু করার নেই। রক্তাক্ত বিভৎস শরীরটা দেখে এবার আমার ভয় লাগলো। মোড়লের গায়ে একটু খোঁচা মেরে ইশারায় চলে আসতে বললুম। রাইফেলটা ওরা এর কাছেই কুড়িয়ে পেয়েছে তাহলে। মোড়ল আর তার দলের লোকেরা আমার ইশারা বুঝল। ওদের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। যে পথে গিয়েছিলুম সেই পথেই ফিরে এলুম আমরা। নদীর ধারে এসে খোলা জায়গায় দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিলুম। এই সময় মোড়ল একবার বাঁ দিকে আর একবার ডান দিকে নদীর দুই পাড় দেখিয়ে বলল, চিকির চিক, হি মাম্বা, হি মাম্বা। তারপর হাত নাড়ল, অঙ্গভঙ্গি করে কিছু বোঝানোর চেষ্টা করল। পা টিপে টিপে মাটির দিকে মুন্ডু ঝুঁকিয়ে ফুট দশেক এগোলো। তারপর এক লাফে পিছিয়ে এলো। এইরকম অদ্ভুত কাণ্ড বার কত করলো সে। তখন বুঝতে পারলুম সে কি বলতে চায়। না, ওই সব এলাকায় কখনো যাবে না। যদি যেতে হয় খুব হুঁশিয়ার। ওদিকে ওই রাক্ষসে গাছগুলোর রাজত্ব। তাই শিকারের জন্য যদি বা যাওয়ার দরকার হয়, মাটির গন্ধ শুঁকে এগোবে। ই মাম্বা, ই মাম্বা। আমার অমনি মনে পড়ে গেল, আরে তাই তো, আজ ভোরে আশি মৌজাটা যেখানে রাক্ষসে গাছের মধ্যে বন্দি হয় এবং একটু আগে যেখানে কয়েকজন হতভাগা ওই শয়তান গাছের খপ্পরে পড়ে প্রাণ খুইয়েছে, সেখানে কেমন একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম যেন। হ্যাঁ, ঠিক তাই। গন্ধটা তাহলে ওই গাছের কিংবা যে মাটিতে ওই গাছ গজায় সেখানকার। মোড়ল এবার আমার হাত ধরে বলল, নোয়া চিকের চিক। তারপর রাইফেলটা তাক করলো জঙ্গলের দিকে। বুঝলুম ও শিকার করে দিতে বলছে। রাইফেলটা নিয়ে কেন বা ছিপ নৌকোয় উঠলুম। ওরাও উঠল। ভাটার দিকে প্রায় আধ মাইল যাবার পর এখানে কেন ভেরালো ওরা। দূর থেকে যে পাহাড় দেখতে পাচ্ছিলুম তার মধ্যে দিয়ে নদীটা এবার হারিয়ে গেছে। প্রচণ্ড জলের শব্দ শোনা গেল। একটু এগিয়ে দেখি নদীটা এখানে প্রপাতের সৃষ্টি করেছে। প্রায় 100 ফুট নিচে পাথরের খাদে জল আছড়ে পড়ছে। পাহাড়গুলো ন্যাড়া। মোড়লের পিছু পিছু একটা টিলায় উঠে দেখি যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, ক্রমশ উঁচু হয়ে আকাশ ছুঁয়েছে। তাহলে আমি এখন বিখ্যাত আন্দেজ পর্বতমালার কাছে চলে এসেছি। মোড়ল টিলা থেকে সামনের দিকে এগিয়ে ইশারা করে বলল, চিকির চিক, চিকির চিক, মানে ওখানে অডেল শিকার। নিচে একটা দিগন্ত জোড়া তৃণভূমি অর্থাৎ কুসকাস নলখাগড়ার জঙ্গল দেখা যাচ্ছিল। তার একধারে 300 ফুট উঁচু সব অজানা গাছের গহন অরণ্য শুরু হয়েছে। আমরা নেমে গেলুম। মাঝে মাঝে ঝোপঝাড় আর উঁচু ঘাসের জঙ্গল। হঠাৎ অনেকটা দূরে বাঁদিকে কমপক্ষে কয়েক হাজার ফুট উঁচু ন্যাড়া পাহাড়ের চূড়োয় দেখি একটা মূর্তি। হ্যাঁ, সভ্য মানুষ বলে মনে হলো। কাঁধে রাইফেল ঝুলছে, চোখে বাইনোকুলার দিয়ে অন্যদিকে কি দেখছে। আমি আমি আনন্দে নেচে উঠলুম। একটা গুলি ছুঁড়লেই লোকটা আমাকে দেখতে পাবে। তারপর হিরণ মামার কাছে পৌঁছতে কোনো অসুবিধা হবে না। তাই ভেবে যেই আমি রাইফেল তুলেছি অমনি মোড়ল বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো আমার ঘাড়ে। ওর সঙ্গীরা রাইফেলটা কেড়ে নিল। তারপর আমার মুখে নোংরা হাত চাপা দিয়ে চ্যাংদোলা করে তুলে দৌড়তে লাগলো। আমি এত অবাক যে বাধা দিতেও ভুলে গেছি।
কেনই আমাকে তুলে দুজন চেপে ধরে রইল। মোড়ল প্রচণ্ড বেগে কেনর বইটা বইতে আরম্ভ করল। বুঝলুম আমাকে ছেড়ে দিতে একটুও রাজি নয় জীবারোরা। আমার দুর্ভাগ্য, এদের কেমন করে বোঝাবো আমি কি করতে চেয়েছিলাম। অনেকক্ষণ পরে মুখ থেকে হাত সরিয়ে নিল। নদীর জলে মুখটা ধুয়ে ফেললুম। ঠোঁট আর চোয়াল ব্যথা করছিল। লোকগুলোর গায়ে যেন অসুরের শক্তি। ওদের আস্তানায় ফিরতে দুপুর হয়ে গেছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলুম এবার। প্রত্যেকটি লোক গম্ভীর হয়ে পাথরের টাঙি, বল্লম আর তীর ধনুক বা গ্লোগানগুলো শান দিচ্ছে ঘরের মধ্যে। ব্যস্ততার ভাব আছে। বুড়িটা, মেয়ে আর বাচ্চা কাচ্চাদের এক কোণে জড়ো করে আগলে বসে রয়েছে। মুখে উত্তেজনার ছাপ। আর মাচার উপর একজন অচেনা যুবক জিভারও বসে রয়েছে। তাকে এর আগে দেখিনি এদের মধ্যে। সেই লোকটা আমাকে নিষ্পলক চোখে তাকিয়ে দেখছিল। মোড়ল তার সামনে চুপচাপ দাঁড়িয়ে গেল। লোকটা এবার মোড়লের দিকে ঘুরে চাপা গলায় কি সব বলতে লাগলো। তখন কিছু বুঝতে পারলাম না, পরে বোঝা গেল। বাইরে উঠোনের বেড়াগুলো যখন ওরা মজবুত করতে লাগলো, মোড়ল আমার হাতে রাইফেলটা তুলে দিয়ে জঙ্গল দেখিয়ে বলল, আশিমনু ভাজা রিফালি গাজা। আর সেই অচেনা লোকটা আমার একটা হাত ধরে বলে উঠল, নোহা আসিমো হান্টা। বার কতক সে কথাটা বলতে আমার মনে হলো এই জিভারও স্প্যানিশ ভাষা কিছু জানে। হান্টা ট্রাভেলের মুখে শুনেছি। হান্ট ইংরাজিতেও শিকার কিংবা আক্রমণ। স্পেনের ভাষায় হান্টা মানেও তাই। তাহলে কি আশিমোরা এদের আক্রমণ করতে আসছে? এই লোকটা সম্ভবত এদেরই আত্মীয়, অন্য এলাকায় থাকে, খবর নিয়ে এসেছে। তাই এরা আক্রমণ রুখতে চায়, আমাকে দলের একজন যোদ্ধা হিসেবে পেতে চায়। লোকটার পোশাকের দিকে এতক্ষণে নজর গেল। একটা পাতলুন পরে আছে সে। তাহলে এর সঙ্গে সভ্য জগতের যোগাযোগ আছে। আবার আশা জেগে উঠল মনে। জিভারোরা নিজেদের মধ্যে খুব মারামারি করে জানতুম, কিন্তু আশিমোরা এদের উপর হানা দিতে আসছে, সে কি আমার জন্য? আমি ওদের হাতছাড়া হয়ে এদের কাছে আশ্রয় পেয়েছি, হয়তো তার প্রতিশোধ নিতে চায়। ঠিক আছে, আসুক বেটারা, উচিত শিক্ষা দিতে পিছোপা হব না। আমি রাইফেলে কার্তুজ পুড়ে নিলুম, কার্তুজের বেলটা গায়ে জড়ালুম। তারপর মোড়লের ইশারায় একটা গাছে উঠে বসলুম। জিভারও পুরুষেরা অস্ত্র শস্ত্র নিয়ে বেড়ার আড়ালে ওত পেতে বসে রইল। সেই লোকটা এতক্ষণে চলে গেছে নিজের আস্তানার দিকে। যাক, আবার আসবে নিশ্চয়। তখন ওর সাহায্য নিয়ে মামার খোঁজে বেরোতে হবে। সন্ধ্যা অবধি ওইভাবে সবাই ওত পেতে আছি, কিন্তু আসিম ওদের দেখা নেই। এর মধ্যে বার দু তিন আমাকে ওরা খাইয়েছে। মূল সেদ্ধটা ভালো খেয়েছি, বাঁদরের মাংস পোড়া খেতে পারিনি। খিদে আর নেই। দেখতে দেখতে অন্ধকার নামলো। আমাজন অরণ্যের ভয়ঙ্কর আর একটা রাত এলো। চারদিক থমথম করছে। মাঝে মাঝে রাত চড়া পাখি ডাকছে, কখনো কোনো জন্তু চেঁচিয়ে উঠছে। হঠাৎ আমার মনে হলো এই গাছটার নিচে অস্পষ্ট কি একটা খসখস শব্দ হচ্ছে। কিছু দেখবার জো নেই, কিন্তু শব্দ যে হচ্ছে তা ঠিক। কান খাড়া করে এবং চোখ দুটোর দৃষ্টি তীক্ষ্ণ করে তাকিয়ে রইলুম। হ্যাঁ, যেন অনেকগুলো পায়ের চাপা শব্দ হচ্ছে। তাহলে কি বেটারা এসে গেছে এতক্ষণে? বেড়ার মধ্যে উঠোনে আগুন জ্বলছে, এখানে সে আলো পৌঁছয় না। সেই সময় উঠোনের ওদিকে কার আওয়াজ শোনা গেল, উগারাহান্ডা। অমনি মশাল জ্বলে উঠল। তারপর রাতটাকে ফালা ফালা করে ফেললো একসঙ্গে অজস্র চিৎকার। সে চিৎকার কি অমানুষিক, কি ভয়ঙ্কর, প্রাণ কাঁপানো, বলে বোঝাতে পারবো না। অরণ্য থরথর করে কেঁপে উঠল। অনেক মশাল জ্বলতে লাগলো। আর আমার গাছটা নিচে দেখতে পেলুম, হ্যাঁ, ওরা আসিমো ছাড়া কেউ নয়। পাল্টা চিৎকার করে দৌড়ে যাচ্ছে বেড়ার দিকে। মশালের আলোয় তাদের একজনকে লুটিয়ে পড়তে দেখলুম। আমি তক্ষুনি রাইফেলের গুলি ছুঁড়ে কষলুম। না, মানুষ মারা পাপ। আকাশের দিকেই ছুঁড়লুম যাতে ওরা ভয় পায়, কিন্তু ভয় পাবার কোনো লক্ষণ দেখা গেল না।
বরং একজন ঘুরে দাঁড়িয়ে আমার গাছ লক্ষ্য করে বর্ষা ছুঁড়ল। বর্ষাটা পায়ের কাছে এসে বিঁধল। তখন আর সহ্য করতে পারলাম না। এরা তো এখন মানুষ নয়, আজ তো এক একটি বুনো জন্তু। আমার রাইফেল থেকে গুলির বৃষ্টি শুরু হলো। সে এক বিভৎস কাণ্ড। ওখানে মেয়ে আর বাচ্চা কাচ্চারা ভয় পেয়ে ঘরের মধ্যে প্রচণ্ড চেঁচাচ্ছে। রাইফেলের কান ফাটা আওয়াজ, মশালের আলো, যুদ্ধ পাগল দুদশ অসভ্য মানুষ দুর্বোধ্য ভাষায় গর্জে উঠেছে। রাইফেল কেঁপে যাচ্ছিল আমার হাতে। কিন্তু 1 মিনিট মাত্র। তারপর তাকিয়ে দেখি 4-5টা লাশ পড়ে আছে, আর আশিমদের টিকিও দেখা যাচ্ছে না। সবাই কেটে পড়েছে। এক লাফে গাছ থেকে নামলুম, দৌড়ে বেড়ার খোলা দরজা দিয়ে ঢুকে পড়লুম। তারপর যা দেখলুম খুব কষ্ট হলো। বুড়ো জিভারো মোড়লের বুকে একটা বল্লম বিঁধে রয়েছে। অগ্নিকুণ্ডটার কাছে সে পড়ে আছে। তাকে ঘিরে তার বউ আর অন্য সব মেয়েরা কান্নাকাটি করছে। মোড়ল তাহলে মারা গেল, কিন্তু আমার কিছু করার নেই। ক্লান্তিতে আড়ষ্ট আমি একটা কাঠের গুঁড়ি দেখে নিয়ে বসে পড়ল। সেই সময় সেই চেনা কিশোরী মেয়েটি বাঁশের চোং ভর্তি জল এনে সামনে ধরল। তেষ্টা পেয়েছিল, কিন্তু এই বন্য মেয়েটি কিভাবে টের পেল আমি এখন জল খেতে চাই? ওর হাত থেকে জল নিয়ে মুখের দিকে তাকালুম। অস্পষ্ট আলোয় দেখলুম ওর চোখ দুটো জলে ভিজে ছপছপ করছে, গালও ভিজে, নিঃশব্দে কাঁদছে। সম্ভবত মোড়ল ওর বাবা ছিল। জলটা খাবার আগে ওর কাঁধে হাত রেখে ইশারায় বললুম, কেঁদো না। ও যেন বুঝল। তারপর যেন মনে মনেই বলল, নুহা, হে বিদেশি অতিথি বন্ধু, তাই হবে। নুহা ইনচে নুহা। ওই ভয়ঙ্কর যুদ্ধের পর আমার সম্মান খুব বেড়ে গেল। কিন্তু আরো মুশকিল হলো এই যে ওরা আমাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চায় না। সেই অচেনা লোকটার সঙ্গেও খুব ভাব হলো। ওর নাম সোলাঙ্কি, জিভারো নাম। কিন্তু ওর আরো একটা নাম আছে, লুকাস। এটা সভ্য মানুষের দেয়া নাম। লুকাস নামে ডাকলে কিন্তু ও বেশি খুশি হয়। লুকাস কিন্তু ভাঙা স্প্যানিশ ভাষা জানে। মাত্র 10-12টা স্প্যানিশ শব্দ আমার জানা আছে, ট্রাভেলোর কাছে শেখা। তাই দিয়েই 3 দিনের মধ্যেই কিচুয়া ভাষা মোটামুটি শিখে নিতে অসুবিধে হলো না। লোকটা দুবেলাই 8 মাইল জঙ্গল পেরিয়ে এই আস্তানায় আসে। মোটামুটি চমৎকার আর ভদ্র মানুষ বলবো ওকে। ও আমাকে কিচুয়া ভাষা শেখাতে উঠে পড়ে লেগেছে। লুকাসের কাহিনী পরে শুনেছিলুম। ও একবার দৈবাত সভ্য মানুষের পাল্লায় পড়েছিল। সভ্য লোকটি স্পেন দেশের একজন অভিযাত্রী। এখানে এসেছিল হীরের খনির খোঁজে। লুকাসকে সে বন্দি করে রেখেছিল মাস 3। তারপর লুকাস বস মানে, তাই বলে হীরের খনির খোঁজ ওকে দেবার ছেলে সে নয়। পুরো 1 বছর ওর সঙ্গে কাটিয়েও লুকাস এক রাত্রে সুযোগ পেয়ে পালিয়ে আসে। লুকাস আসলে অরণ্যের মানুষ, প্রকৃতির সন্তান। সভ্যতার কৃত্রিম জীবন সে সহ্য করতে পারবে কেন? চলে আসে সে। নিজের গোষ্ঠীর লোকেরা দিন কতক ওকে যাচ্ছে তাই অত্যাচার করত, দলে নিতে চাইতো না। তখন লুকাস ওয়াকিনি ইয়াগুঞ্চির নামে প্রতিজ্ঞা করে বলে তাদের হুকুমেই সে ফিরে এসেছে। কারণ তারা ওকে বলেছেন যে শত্রু গোষ্ঠী হুয়াম্বিজা জিভারোদের ওঝা ট্যানিস আর মুন্ডু কেটে মমি বানাও এবং আমাদের পুজো দাও। লুকাস এরপর সত্যি সত্যি এক রাত্রে ওঝা ট্যানিস আর মুন্ডুটি কেটে নিয়ে আসে। তখন সবার বিশ্বাস হয়, হ্যাঁ, বাহাদুর ছেলে বটে, কাজের মতো কাজ একটা করেছে। বাপরে! তারপর সে কি খাতির বেড়ে গেল লুকাসের। এখন ওরও অনেক উচ্চাসা, দলের মোড়ল হবে। দলের মোড়ল হতে গেলে কিন্তু মোড়লের মেয়েকে বিয়ে করতে হবে। ওর দলের মোড়লের মেয়ে আঙুলের মতো একরত্তি, সে ওর বউ হবে কি? বরং এই দলের মোড়লের মেয়েটা তার বউ হতে পারে। আসলে সেজন্যই লুকাস বারবার এখানে আসে। তা না হলে
আশিমদের হানা দেবার খবর আনবার কি মাথা ব্যথা পড়েছিল বলো। লুকাস কিচুয়া ভাষা মোটামুটি অনেকটা শিখিয়ে দিল। এখন আমি এদের সঙ্গে কাজ চালানো মতো কথা বলতে পারি। এবার সত্যি বলতে কি ভুলেই গেলুম যে আমি একজন সভ্য শিক্ষিত ছেলে। আমি ওই লুকাস কিংবা টানাকা কিংবা তেজি ছোকরা হাড়িচুর মতোই একজন। আমাকে ওরা নাম ধরে ডাকে আজকাল, বলে টিটক টিটোচু। ওক আর চু শব্দের সম্মান বোঝায়। আমি ওদের সঙ্গে ক্যানোয় চেপে মাছ ধরতে যাই। একবার তো নদী বেয়ে গিয়ে একটা হ্রদেই পড়েছিলুম। সেই হ্রদটা যার ধার থেকে আশিমোরা আমাকে ধরে এনেছিল। কিন্তু গেলে কি হবে, আমাকে এরা ছাড়লে তো। আমি যেন এদের বন্দি বন্ধু। মাঝে মাঝে আমরা চলে যাই দুর্দম জঙ্গলে, বাঁদর, ইয়াপুতি পাখি, আটিন্টো, বেড়াল আর হরিণের মতো জন্তু টিটাক মারতে। এখনো আন্দেজ পাহাড়ের দিকে গিয়ে গর্তে আগুন ধরিয়ে খরগোশ মারি। দিনগুলো মন্দ কাটে না। রাতে নাচ গানের আসর চলে। তখন শুক্লপক্ষ শুরু হয়েছে। অরণ্যের গায়ে জ্যোৎস্না ছড়ায় চাঁদ। আগুন ঘিরে নাচ গানের আসর। আমি তাকিয়ে আছি আকাশের দিকে। কোথায় আমার দেশ, কোথায় জন্মেছিলুম আমি? সব ভাষা ভাষা লাগে। মনে হয় সে একটা স্বপ্ন। আমি এই অরণ্যেরই এক সন্তান। এরাই আমার বাবা মা ভাই বোন। একদিন লুকাস, আমি, হারিচু, টানাকা আর কয়েকজন মিলে আন্দেজ পাহাড়ের কাছে খরগোশ মারতে গেছি। হঠাৎ উড়োজাহাজের শব্দ শুনতে পেলুম। একটু পরেই পাহাড়ের ওদিক থেকে একটি হেলিকপ্টার উড়ে আসছে দেখা গেল। অমনি লুকাসরা আমাকে জাপটে ধরে ঘাসের মধ্যে লুকিয়ে পড়ল। আমি হাত পা ছুঁড়ে মিনতি করে বললুম, লুকাস, সোলাঙ্কি লুকাস, দোহাই তোমাদের, আমাকে ছেড়ে দাও। ওই উড়োজাহাজটা কিছু খুঁজে বেড়াচ্ছে মনে হচ্ছে। হয়তো মামা আমাকে খুঁজে বেড়াচ্ছেন। লুকাস এখন অন্য মূর্তি। ঘাসের জঙ্গলে ঠেসে আমাকে ধরে রইল। যতক্ষণ না হেলিকপ্টারটা তৃণভূমি থেকে জঙ্গল পর্যন্ত ঘোরাঘুরি করে এর পাহাড়ের ওধারে চলে গেল, আমাকে ছাড়ল না। আমি ক্ষুব্ধ হয়ে বললুম, কেন এরকম করো তোমরা? তোমাকে যখন সেই স্প্যানিশটা বন্দি করে রেখেছিল তোমার কষ্ট হয়নি? লুকাস একটু হাসল, বলল, আরে ছ্যা ছ্যা, তোমাদের সভ্য মানুষেরা আবার মানুষ? বরং আমাদের কাছে রয়েছে কি আনন্দে দিন কাটছে বলো তো। খাও দাও, ফুর্তি করো। এই বলে সে গান গেয়ে উঠল, উই উই টিমাঙ্কাহি, বেরো আনে টিমাঙ্কাহি, উই বেরো আনে উই হুই হুই। আহা, ঝর্ণাতলা, সুন্দর ঝর্ণাতলা, সুন্দর ঝর্ণাতলায় স্নান। আহা, স্নান করব। সেদিন রাগের চোটে স্রেফ পাথর ছুঁড়েই 3টে খরগোশ আমি মেরে দিলুম। রাইফেলের গুলি আর নেই, সব শেষ। লুকাস বলেছে এখান থেকে অনেক দূরে একটা সভ্য মানুষের আস্তানা আছে, তাদের রিফিলি আছে। সে জঙ্গলের আড়াল থেকে দিনের পর দিন লক্ষ্য করেছে। এক রাত্রে রিফিলি আর কার্তুজ চুরি করে আনবে। চুরি কি তা সরল এই জীবারোরা জানে না, কেবল জানে লুকাস, কারণ সে সভ্য মানুষের সঙ্গে কাটিয়েছে। জায়গাটা কোথায় জানতে চাইলুম। যদি আমি পালাতে পারি কাজে লাগবে। লুকাস হাতের 5টা আঙুল দেখিয়ে বলল, চিকিটি চিক কিন্ডা। ওরা দূরত্ব বোঝাতে শিকারের দিন বা চিকিটি চিক কিন্ডা ব্যবহার করে। তার মানে একদিন শিকার করতে যতটা পথ যেতে হয় তার 5 গুণ দূরে সেই সভ্য মানুষের আস্তানা। তার মানে গড়ে আন্দাজ একদিনের শিকারে 7 মাইল পথ, তাহলে জায়গাটা প্রায় 35 মাইল দূরে। বললুম, কোন দিকে? আমিও যাব তোমার সঙ্গে। লুকাস কিন্তু কিছুটা রাজি হলো। বলল, ঠিক আছে, কিন্তু দেবতা ওয়াকিনি আর ইগুয়াঞ্চির কাছে এডিফিলি আনতে যাওয়ার জন্য অনুমতি চাই। টিটোচু, এক রাত্রে একটা পাহাড়ের গুহায় আমরা কয়েকজন যাব পুজো দিতে। দেবতা যদি বলেন তাহলেই তোমাকে নিয়ে যাব, তবে আগে ওঝা আসুক।
একটা ব্যাপার এতদিনে লক্ষ্য করলুম, এদের কোনো ওঝা নেই কেন। কথাটা টানাকাকে জিজ্ঞাসা করতে তখন জানা গেল ওদের ওঝার নাম ক্যানাসা। সে এলাকার সব জীবাণু গোষ্ঠীর ওঝাদের চেয়ে বড় ওঝা হিসেবে নাম কিনেছে, কারণ তার সঙ্গে দেবতাদের কথা হয়। তাই ক্যানাসা এখন মাস 2 থেকে পাহাড়ের গুহায় দেবতার অতিথি হয়ে বাস করছে। সে গেছে একটা বিশেষ উদ্দেশ্যে। সভ্য মানুষেরা প্রায়ই আজকাল হামলা করছে। ওয়াকিনির সম্পত্তি এই আমাজন নদীর দুধারের 1000 মাইল ব্যাপী অরণ্য, একে তারা দখল করে ফেলেছে। এরপর জীবাণুদের আর টিকে থাকা দায় হবে। তারা অরণ্যের আড়ালে থাকতে চায়। অরণ্য ওদের গায়ের পোশাকের মতো। এরপর জীবাণুরা উলঙ্গ হয়ে পড়বে না? ছি ছি, অন্য জাতের সামনে তাদের হাজির হওয়া বারণ। ওয়াকিনি লক্ষ বছর আগে জীবাণুদের আদি পিতাকে বলেছিলেন, খবরদার, নিজেদের লোক ছাড়া কেউ যেন তোমাদের দেখতে না পায়, তাহলেই অভিশাপ লাগবে, তোমরা নির্বংশ হয়ে যাবে। আর লুকাসকে তো ওই জন্যেই জীবাণুরা প্রথমে ভালো চোখে দেখতো না। সে যে নিজেকে বাইরের লোকের কাছে দেখিয়ে এসেছে। যাই হোক, ওঝা ক্যানাসা আগামী পূর্ণিমার রাত্রে ফিরে আসবে পাহাড় থেকে। সে নাকি যুদ্ধের হুকুম নিয়েই আসবে। যেখানে পাও সভ্য মানুষ বা তসাপা, দেখলেই লড়াই দাও, মুন্ডু কাটো। আমি শিউরে উঠলাম। তার আগেই যদি পালাতে পারতুম। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। মোড়লের মরাটা এরা নষ্ট করেনি। একরকম ফুলের রং মাখিয়ে উঠোনের কোণে একটা মাচায় রেখেছে। খোলা নয়, কাঠের খোঁদলে ভরে ওপরে গাছের পাতা চাপিয়ে দড়ি দিয়ে বেঁধেছে আষ্টে পৃষ্ঠে। বুড়ি রোজ সকাল সন্ধ্যা সেখানে একবার করে মরা কান্না কেঁদে আসে। ওই ওদের বিধবার শোক পালন। পূর্ণিমা অবধি এটা চলবে। তারপর ওঝা ক্যানাসা ফিরলে ওটা পুড়িয়ে ফেলা হবে। এইসব ব্যাপার না করলে মোড়লের আত্মা সাংঘাতিক ভূত হয়ে যাবে যে, আর সেই সময় নতুন মোড়ল ঠিক করা হবে। লুকাস বড় আশায় ঘুরঘুর করছে। তার মোড়ল হবার বড় স্বাদ। পূর্ণিমার সন্ধ্যায় খুব ব্যস্ত দেখলুম সবাইকে। লুকাসও এসে গেল। তারপর আগুন জ্বালা হলো। ওরা গান গাইতে লাগলো। ওয়াকিনি ওয়াকিনি পাশুক, ওয়াকিনি পাশুক, তিমি আনো উই এর মাংকে, উই উই উই। হে আত্মা, হে মাকড়সার আত্মা, আমি পোশাক পরেছি। তোমার শক্তি আমার মধ্যে জেগেছে। গানটা একসময় শেষ হতেই বেড়ার ধারে একটা মূর্তি টলতে টলতে আসছে দেখলুম। সবাই দেখল, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে একটা গান গাইল। কুড়ি শিয়ন তিমিরানো উই এর মাংকে, উই উই উই। এ ছোট্ট সুগন্ধি মাছি, আমি পোশাক পরেছি। আমার মধ্যে ছোট্ট সুগন্ধি মাছি জেগে উঠেছে। হ্যাঁ, ইনিই তাহলে সেই ওঝা ক্যানাসা। কি ভয়ঙ্কর চেহারা! আমার বুক কেঁপে উঠল। সে উঠোনে এসে একটা হাত তুলল। সবাইকে দেখল কটমটিয়ে। তারপর আমার দিকে চোখ পড়তেই বলে উঠল, এই ছোঁড়াটা কে? এই তসাপাকে কোত্থেকে জোটালি তোরা? ওহো, বুঝেছি, ওয়াকিনি ইগুয়ানচি এর কথাই বলেছিলেন বটে। রিফিলি ছুঁড়তে ওস্তাদ একটা তসাপা তোদের জন্য আমি পাঠিয়েছি। সেই তসাপা সভ্য ছোঁড়াটা তোদের জাত কুল বাঁচাবে। হে মাকড়সার আত্মা, তোমার কথা রেখেছ, তোমাকে প্রণাম। সবাই সাঁত সাঁত করে মাটিতে গড়াগড়ি দিল, অর্থাৎ প্রণাম করল। তারপর ওঝা চাঁদের দিকে একবার তাকিয়ে নিয়ে আমার দিকে তাকালো। বলল, নুহা, অতিথি বন্ধু, আমরা তোমার ওপর খুশি হয়েছি। ঘাম দিয়ে জ্বর ছাড়ল। আমি হাসি চেপে হাত বাড়িয়ে বললুম, আসুন,
আসুন হে ওয়াকিনি ইগুয়ানচির অনুগৃহীত ব্যক্তি, আমি আপনার জন্য অপেক্ষা করছি। ক্যানাসার তাক লেগে গেল নিশ্চয়ই। আমি ওদের ভাষায় কথা বলছি দেখে সে আরো খুশি হয়ে বলল, নুহা, দেবতাদের আপনি প্রিয় পাত্র। তারা আপনার মতন একজন তরুণকে মনোনীত করেছেন আমাদের রক্ষার জন্য। সেই জন্যই শয়তান আসিম ওঝা ডাকা চোখে তারা গাছের মধ্যে আটকে রক্ত নিংড়ে মেরে ফেলেছেন। আশ্চর্য, এত সব খবর রাখে কেন স্যার? রাক্ষসে গাছের পাল্লায় মরা সেই আসিম ওঝার খবরও জানে দেখছি। লোকটি নিশ্চয়ই বুদ্ধিমান এবং চালাক। আমার পাশে বসে সে অ্যাওয়েউসা নামক মদ গিলল ঢকঢক করে। তারপর লুকাসের দিকে তাকিয়ে বলল, তুই পুচকে বেড়ালটা আবার এখানে কেন রে? যা যা, মর বেটা চামচিকে, বাঘ। লুকাস করুণ মুখে বলল, আমি টিটোচুকে নিয়ে রিফিলি আনতে যাব, তবেই তো টিটোচু আমাদের জন্য লড়াই করবে। আমি ছাড়া পথ কে চেনে? ওঝা ক্যানাসা বলল, ঠিক আছে, রিপিলি আনলে তবে তোর কপাল ফিরবে, নয়তো তোর মুন্ডু দিয়েই সানসা বানাবো, হুঁশিয়ার। লুকাস বলল, কিন্তু বিয়ের লগ্ন যে আজ ভোরেই পেরিয়ে যাবে, আবার পূর্ণিমা অবধি অপেক্ষা করতে হবে, তাই। ক্যানাসা ভুরু কুঁচকে বলল, বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? লুকাস বলল, আমার মোড়ল মশাই মরার আগে আমাকে জামাই করে গেছেন যে, জিজ্ঞেস করো না টিটোচুকে। এই শুনে ওঝা ক্যানাসা খুব জোরে জোরে হাসতে থাকলো। সেই রাতেই আমাদের কেন ভাসলো। লুকাস বসলো হালে, শক্ত গাঁটটা গোট্টা জোয়ান হ্যারিচু বসলো দাঁড়ে। আমি রিফিলি বা রাইফেল নিয়ে মাঝখানে বসলুম। এ অস্ত্রটা অকেজো, কারণ গুলি নেই একটাও। তাই দুটো ব্লোগান বা জিভারো ধনুক আর এক গাদা তীর নিয়েছি আমরা। 3টে বল্লম নিয়েছি, আর নিয়েছি খান 2 দা। দরকার হলে জঙ্গল কেটে পথ সাফ করতে হবে। লুকাসের চোখ জলজল করছে জ্যোৎস্নায়। তার হাবভাব এমন যেন রাতেই ফিরে এসে সে মোড়লের মেয়ে ইন্নাকে বিয়ে করবে। ওঝা বলেছে, ওয়াটুকা ইন্না। খুদে শয়তান লুকাস, কাজটা সফল করতে পারলেই তোর সঙ্গে আমাদের বিচ্ছু মেয়ে ইন্নার বিয়ে দেব। আনসিও ওতুঙ্কা, কিন্তু মনে রাখিস, ব্যর্থ হলে তোকে এফোর ওফোর করে ফেলবো। উতাঙ্কা বিল্লে বিল্লে। নদীর ধারের মরা গাছটায় ঝুলিয়ে রাখবো, আর প্রত্যেকে একটা করে তীর মারবে তোর গায়ে। সাবধান, তলায় চুনটা পাতাও জেলে দেব কিন্তু। রেড ইন্ডিয়ানদের শাস্তি দেবার নমুনা কলকাতায় সিনেমা ঘরে মার্কিন ছবিতে আমি দেখেছিলুম। গাছে ঝুলিয়ে রাখা ওদের বড় শাস্তি। তা যেমন বিভৎস, তেমনই মারাত্মক। নিচে আগুনও জ্বালিয়ে দেয়। বেচারা অপরাধী জ্যান্ত ছটফট করে মরে। জিবারোরাও তো তাদেরই একটা আদিম উপজাতি। তাই আমিও খুব ভাবনায় পড়ে গেছি। লুকাস রিফিলির খবর অত বড়াই করে না দিলেই পারত। সাদা চামড়ার সভ্য শয়তানগুলোর ওই মারাত্মক অস্ত্র লুট করে আনা চারটিখানি কথা নয়। ও বেটা জঙ্গলি কি করতে কি করে বসবে জানি না। আমাকেই বুদ্ধিশুদ্ধি খাটিয়ে কাজ বাগাতে হবে। হ্যারিচুটা তেজি আর বলবান হলে কি হবে? ও তো জীবনে কখনো ওদের বস্তির এলাকা ছেড়ে খুব একটা দূরে যায়নি। ওর ধারণা যতদূর যাবে এইসব জঙ্গল, রিও, হুডিলি আর জন্তু জানোয়ার ছাড়া কিছু নেই। শহর কি ও বোঝে না। তবে ওদের ওঝা যখনই আমাকে দেবতাদের দুধ ঠাউরেছে, হ্যারিচুর কাছে আমি মানুষ নয়, দেবতা। সে আর ছুঁতেও সাহস করছে না আমাকে। শুধু বেটা লুকাস কি ভাবছে জানি না। মনে পড়ল, ইন্না আসবার সময় ফিস ফিস করে আমাকে বলেছে, নুহা টিটোচু
প্রিয় অতিথি বন্ধু টিটো, আমাকে একবার ইগুয়ানচির পাখির পিঠে চাপাবে? হ্যাঁ, উড়োজাহাজকে ওরা দেবতার পাখি ভাবে। ইন্নার শেষ হাত আমি কি মেটাতে পারবো? যে হেলিকপ্টারটা আন্দেস পাহাড়ের ধারে ঘাসের মাঠের ওপর দেখেছিলাম, সেটা যদি আমার খোঁজে সত্যি হিরণমামারা জোগাড় করে থাকেন, তাহলে একটা চান্স আছে। বলে এসেছি, ইন্না, তোমাকে আমি দেবতার পাখির পিঠে চাপাবো। বেচারা ইন্না, জীবনে ও কিছুই দেখতে পায়নি। এত বড় একটা পৃথিবীর, এত সব শহর, কলকারখানা, গাড়ি, কত পোশাক আর ভালো ভালো খাবার। আমার বোন ইতির কথা মনে পড়ছিল। ইতি স্কুল ফাইনাল দেবে এবার। ইতি ইন্নার মতোই শান্ত, গো বেচারা। মনে মনে বললুম, ইন্না বোনটি আমার, তোমার বিয়ের পর তোমাকে আমি ইগুয়ানচির পাখির পিঠে চাপাবো, দুঃখ করো না। হঠাৎ এক জায়গায় কেন থেমে গেল। লুকাস আর হ্যারিচু দুজনেই খুব উত্তেজিত। লুকাস বলল, শুনতে পাচ্ছে না? না তো, বলে আমি কান পাতলুম। স্রোতের শব্দ ছাড়া আর কিছু কানে এলো না। লুকাস বলল, ম্যাসিও জিভারোরা ঢাক বাজাচ্ছে। বললুম, তাতে কি হয়েছে? চলো, আমাদের শিগগির ফিরতে হবে, দেরি করা ঠিক নয়। লুকাস বলল, ম্যাসিও ম্যাসিও টিটোচু, ওরা সবচেয়ে সাংঘাতিক জিভারো। ওয়াকিনি দেবের আস্ত চেলা ওরা। ম্যাসিও একজন অদৃশ্য দানব, সে জঙ্গল পাহারা দেয়। এক পায়ে হলেই আমরা তার নজরে পড়ে যাব। এই সব ভুতুড়ে গল্প শুনলে কান্না রাগ হয়, কিন্তু আচম্বিতে মনে পড়ে গেল ম্যাসিও শব্দটা আমার খুব চেনা। আরে তাই তো, হিরণমামাদের কাছে যে সানসা বা মমিমুন্ডু রয়েছে, তা তো ম্যাসিও নামে এক জিভারো ওঝার। আর ওই ম্যাসিও ওঝাই তো গুপ্তধনের খবর রাখত। চার্লস জেভিয়ার 1899 খ্রিস্টাব্দে তাঁর ডায়েরিতে ওর কথা লিখেছিলেন। উত্তেজিত হয়ে বললুম, লুকাস, কোথায় থাকে ওরা? লুকাস চাপা গলায় বলল, উপদিকের পাহাড়ের নিচের জঙ্গলে। এখন ওরা ঢাক বাজিয়ে ওয়াকিনির পুজো দিচ্ছে। ম্যাসিওর আত্মা আনবে কি না, সে এসে বসবে একটা চূড়াও গাছের মগ ডালে, পাখি হয়ে আসবে। তার ডাক শুনলে তুমি ভিড়মি খাবে। বলার সঙ্গে সঙ্গে আচম্বিতে কোথায় একটা চেরা সূক্ষ্ম আওয়াজ কেঁপে কেঁপে জ্যোৎস্না রাতের নিঝুম অরণ্য আর নদীকে থরথর করে কাঁপিয়ে দিল। ও কিসের ডাক? হলপ করে বলতে পারি, পাখিরা অমন করে ডাকতে পারে না। কোনো জানোয়ারও না। ওই অমানসিক রক্ত ঠান্ডা করা ডাকের কোনো তুলনা হয় না। ট্রেনের হুইসেল শুনেছি ঝড় বৃষ্টির রাতে, তার মতো হলেও এ আওয়াজ ওই রকম টাইপের নয়। টেনে টেনে ডাকটা অরণ্যের গভীর থেকে ভেসে আসতে লাগলো দীর্ঘ 2 মিনিট ধরে। লুকাস আর হ্যারিচু দুহাতে কান ঢেকে কেনই উবুর হয়ে পড়েছে। অরণ্য স্তব্ধ হয়ে গেছে, জলের স্রোতও যেন বইছে না। এক মুহূর্ত বিরতির পর ফের ডাকটা উঠল। অমনি আমি বলে উঠলুম, লুকাস, হ্যারিচু, কেন তোমরা ভয় পাচ্ছ? ওতে আমাদের কোনো ক্ষতি হবে না। ভুলে যাচ্ছ কেন? আমি দেবতা ইগুয়ানচির দূত, ওয়াকিনির চেলা ম্যাসিওর ভূত। আমাদের ছোঁয়ে সাধ্য কিসের? দুজনে মুখ তুলল এবং উঠে বসল। হ্যাঁ, আমি পবিত্র মহান দেবাদিদেব শ্রী শ্রী ইগুয়ানচির চেলা টিটোচু টিটোক। তোমাদের ওঝা আমাকে চিনে ফেলেছে না? তোমাদের গোষ্ঠীকে আমি সব শত্রুর হাত থেকে বাঁচাতে এসেছি না? হ্যারিচু বিড়বিড় করে বলল, ঠিক ঠিক। লুকাস নৌকার মুখ ঘুরিয়ে দিল নদীর মাঝামাঝি। তারপর তীব্র বেগে এগিয়ে চলল কেন। এবার আমি ঢাকের শব্দ শুনতে পেলুম, চাপা গুমগুম আওয়াজ। নৌকা ফের ঘুরল, আর একটা ছোট্ট নদীতে পড়লুম। তারপর লুকাস নিশ্চিন্ত হয়ে মুখ খুলল। টিটোচু, ম্যাসিওদের আমরা খুব ভয় পাচ্ছিলাম। তার কারণ ওয়াকিনি ওদের দলে
তোমার মতো কোনো দুধ পাঠিয়েছে নির্ঘাত। ওদের ঢাকের শব্দে তাই বলছে ওরা, তাই না ভাই হ্যারিচু? হ্যারিচু সাই দিয়ে বলল, হ্যাঁ, ওরা ঢাক বাজিয়ে সবাইকে শোনাচ্ছে। ওয়াকিনের গুহা পাহারা দেয় যে ম্যাসিও দানব, তার একজন সভ্য সঙ্গী জুটেছে। সবাই সাবধান। টিটসু, ওয়াকিনের গুহা কোথায় আমরা জানি। সেখানে ঢুকলে মানুষ প্রাণ নিয়ে ফেরে না। তাহলে কি সেই গুপ্তধনের সন্ধান এই হ্যারিচুরা জানে? আমি শিউরে উঠলাম। আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের অন্তিম পর্ব নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন খুব শীঘ্রই। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে গল্পে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আজকের মতো ধন্যবাদ।